ড্রাইভার, গাড়িটা থামাও তো। কি হলো সাথী, হঠাৎ করে তুই গাড়িটা থামিয়ে দিলি? আরে বলিস না, খুব জোরে খিদে পেয়েছে, চল না চাউমিন খাই। তোর ব্যাপারটা না আমি কিছুই বুঝতে পারি না। তুই এত বড় বাড়ির মেয়ে, কোথায় রেস্টুরেন্টের খাবার খাবি তা না, ঠেলার চাউমিন খাবি। আচ্ছা চল, তোর জ্ঞান দেওয়া হয়ে গেলে এবার চল। তুই জানিস ঠেলার চাউমিনের যা স্বাদ, ওটা 5 স্টার হোটেলে কোনোদিনই পাওয়া যাবে না। এই বলে সাথী ওর বান্ধবীকে নিয়ে চাউমিনের ঠেলায় যায় আর খুশি মনে চাউমিন খেতে লাগে। কিছুক্ষণ পরে ওখানে একটা ছোট্ট বাচ্চা মেয়ে আসে, যাকে দেখে ভিখিরি মনে হচ্ছিল। দিদি দিদি, কিছু খেতে দাও না, খুব খিদে পেয়েছে। খিদে পেয়েছে? দাঁড়া দাদা, ওকে 1 প্লেট খেতে দাও আর 1 প্লেট প্যাক করে দাও। সাথী ওই মেয়েটাকে ঠেলাওয়ালাকে বলে 1 প্লেট চাউমিন খেতে দেয়। ওই ঠেলারই একপাশে দাঁড়িয়ে রোহান নামে একটি ছেলে সবকিছু দেখছিল। এত বড়লোক বাড়ির মেয়ের ওই রকম ব্যবহার দেখে রোহানের খুব ভালো লাগে। ওরা চাউমিন খেয়ে গাড়িতে বসে নিজের বাড়িতে পৌঁছে যায়। আসলে সাথীর ঠেলার খাবার খুব পছন্দ ছিল, তাই সে প্রত্যেক দিন কোনো না কোনো ঠেলাতে খাবার খেতে পৌঁছে যেত। আর রোহানও মাঝে মাঝে অফিস থেকে ফেরার পথে ঠেলার খাবার খেতে যেত। আর এইভাবেই প্রায় সময় ওদের ঠেলাতে দেখা হতে হতেই ওদের মধ্যে ভালোবাসা হয়ে যায়। আর এর কিছুদিন পর, রোহন, আমি কিছু জানি না, আমি শুধু তোমাকেই বিয়ে করব। তুমি শিগগিরই বাড়িতে গিয়ে তোমার মা বাবার সাথে কথা বলো, আমি আমার মা বাবার সাথে কথা বলছি। সাথী, তুমি হলে মহলের রাজকুমারী আর আমি একজন মিডল ক্লাস। তুমি বিয়ে করবে কিনা বলো, নাকি আমি নিজেই বরযাত্রী নিয়ে তোমার বাড়ি চলে আসবো? আচ্ছা বাবা, ঠিক আছে, আমি বাড়িতে কথা বলছি। এরপর রোহান তার বাড়িতে কথা বলে, আর অন্যদিকে সাথীও তার মা বাবাকে রাজি করিয়ে নেয়। এরপর সবার ইচ্ছাতেই ওদের দুজনের বিয়ে হয়ে যায়। আর এরপর বড়লোক বাড়ির মেয়ে সাথী বিয়ে করে মিডল ক্লাস শ্বশুর বাড়িতে চলে আসে। আর শ্বশুর বাড়িতে আসার সময়ও সাথীর নজর ওই রাস্তার খাবারের ঠেলার উপরেই ছিল। ওর শ্বশুর বাড়ি ছিল চাঁদনি চকে, যেখানে অনেক রকম খাবারের ঠেলা ছিল। আমার শ্বশুর বাড়িটা অনেক ভেতরে গলির মধ্যে হলেও এখানকার খাবারের ঠেলাগুলো কিন্তু দারুণ। এই তো ফুচকার ঠেলা, এই যে চাউমিনের ঠেলা, বার্গারের ঠেলা, খেতে না দারুণ হবে। আমি তো রোজ আসবো আর পেট ভরে খাবো। কিছুক্ষণের মধ্যেই ওরা শ্বশুরবাড়িতে পৌঁছে যায়, আর শাশুড়ি বধূবরণের জন্য ডালা নিয়ে দাঁড়িয়েছিল। এসো আমার ছোট বৌমা, শ্বশুরবাড়িতে তোমাকে স্বাগত। যাক, আমার 2 বৌমাও চলে এসেছে, এবার আমি সংসারের দায়িত্ব থেকে মুক্ত। বড় বৌমা যাও, ছোট বৌমাকে ওর ঘরটা দেখিয়ে দাও। এরপর বড় যা ছোট যাকে তার ঘরে নিয়ে যায়। দিদি, এই ঘরটা খুব ছোট মনে হচ্ছে না? না না, আসলে তোমার বাড়িতে তো অনেক বড় বড় ঘর, তাই ছোট বলে মনে হচ্ছে। এটা হতে পারে। আচ্ছা শোনো, কালকে তোমার প্রথম রান্না তো, তাই তাড়াতাড়ি উঠে যেও, আমি এখন আসছি। পরের দিন সকালেও সবার জন্য লুচি তরকারি আর পায়েস বানায়। ওর হাতের রান্না সবার খুব একটা ভালো না লাগলেও ওর মন রাখার জন্য সবাই ওর প্রশংসা করে। এরপর সবাই নতুন বউকে দেখে চলে যায়, আর এই করতে করতেই সন্ধে হয়ে যায়। মা, রাতের খাবারের জন্য ঝিঙে, কুমড়ো আর লাউ আছে, কি তরকারি বানাবো? বৌমা, একটা কাজ করো, উমাদি রানা লাউয়ের তরকারিই বানাও, কারণ ওটা গত সপ্তাহ থেকে রাখা আছে, না হলে এটা নষ্ট হয়ে যাবে। কি, লাউয়ের তরকারি? না না, ডিনারে আবার এসব কে খায়? না না, আমি ওসব খেতে পারবো না। আমার তো বাবা ফাস্ট ফুড খেতে ইচ্ছা করছে, যেমন ফুচকা, চাউমিন, চাট, চিকেন রাইস। সামনের গলিতেই তো অনেকগুলো খাবারের ঠেলা আছে, কিন্তু আমি যাব কি করে? আমি যে নতুন বউ, মাথাটা খাটা সাথী, মাথাটা খাটা খাটা। ও ইয়েস, আইডিয়া। এরপর সাথী পেটে ব্যথা বলে ওখান থেকে ঘরে চলে যায়, আর রাতে খাবো নাও বলে দেয়। আমি ওকে একটা ফোন করি, ওর সাথে ডাক্তারের বাহানা করে বাইরে বেরিয়ে যাই। এই বলে সে রোহানকে ফোন করে, কিন্তু রোহান অফিসের কাজে এত বিজি ছিল যে ফোনই ওঠায় না। এই রোহানটা তো ফোনই তুলছে না, অন্য কিছু একটা ভাব সাথী, অন্য কিছু একটা। এরপর এদিক ওদিক দেখার পর সাথীর নজর জানলার উপরে পড়ে, আর ওই জানলা দিয়ে ও ঝট করে বাইরে বেরিয়ে যায়, আর বাইরে বেরিয়েই ওর নজর পড়ে দই বড়ার ঠেলার দিকে। এরপর ও দই বড়া আর রাজমা চাউল পেট ভরে খায়, কিন্তু তখনই ওকে প্রতিবেশী গপ্প কাকি দেখে নেয়। এ বাবা, এটা ওই সরলার বউটা না? সবে কালকে তো বিয়ে করে এলো বউটা, আর আজকেই ঠেলায় দাঁড়িয়ে গপাগপ এসব গিলছে। আজকালকার বউদের বাবা কোনো লজ্জা নেই, ছি 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 ছি। কিছুক্ষণ পর, দাদা এই নিন টাকা। ম্যাডাম, 200 টাকা খুচরো নেই। হ্যাঁ হ্যাঁ, কোনো ব্যাপার না, তুমি রেখে দাও টিপস। এরপর সে পেট ভরে খেয়ে ওই জানলা দিয়ে আবার ঘরে চলে আসে। কিছুক্ষণ পর যা ওর জন্য খিচুড়ি নিয়ে এলে, সাথী এটা খেয়ে নাও, তোমার পেটে ব্যথা কমে যাবে। না না দিদি, আমার না খাওয়ার একদম ইচ্ছে নেই, আসলে পেটে ব্যথা করছে তো, কিছুক্ষণ না খেলে
আপনি কমে যাবে। আচ্ছা ঠিক আছে, খিদে পেলে বলো কিন্তু। পরের দিন গপ্প কাকি ওদের ঘরে আসে। সরলা, আমি মানছি দিন পাল্টে গেছে, তাই বলে দিন এতটাও পাল্টায়নি যে নতুন বৌমা এসে পরের দিনই খাবারের ঠেলায় দাঁড়িয়ে গপাগপ খেয়েই যাচ্ছে। তুমি কার বৌমার ব্যাপারে বলছো বলো তো? তোর বৌমা, আবার কার? কাল রাতেই তো দেখলাম তোর বৌমা ঠেলায় দাঁড়িয়ে গপাগপ খেয়ে যাচ্ছে। শুনেছি খুব বড় লোক নাকি, তাহলে কেন ঠেলার খাবার খাচ্ছে? এর মধ্যেই সাথী ওখানে চলে আসে। কি, আমাকে দেখেছেন? হতেই পারে না, কালকে তো আমার পেটে ব্যথা ছিল। কালকে সারাদিন তো আমি ঘর থেকে বেরোইনি, মনে হচ্ছে আপনি অন্য কাউকে দেখেছেন। কথায় আছে পৃথিবীতে একই রকমের দেখতে 7 জন লোক আছে, মনে হয় আপনি ওদের মধ্যেই কাউকে দেখেছেন। ওই দিন থেকেই প্রত্যেক দিন ও শ্বশুরবাড়ির লোককে লুকিয়ে ঠেলার খাবার খেত। একদিন ওর যা সবজি কিনে বাড়ি ফেরার পথে ওকে এসব খেতে দেখে নেয়। আরে এই যে সাথী, আর ও ঠেলায় দাঁড়িয়ে গপ গপ করে খাবার খেয়ে যাচ্ছে। আচ্ছা, তাই ও বাড়িতে কোনো খাবার খেতে চায় না। এর মানে গপ্প কাকিমা একদম ঠিক বলছিল। ওই দিন থেকে বড় যা ছোট জায়ের ওপর নজর রাখতে শুরু করে দেয়। একদিন যখন সাথী ঠেলাতে খাবার খেতে গেল, তখন বড় বৌমা শাশুড়িকে নিয়ে ওখানে উপস্থিত হলো। আচ্ছা বৌমা, এটাই তাহলে তোমার আসল রূপ? তুমি বাড়িতে খাবার না খেয়ে রোজ রোজ ঠেলায় এসে খাবার খাও? জানো এসব খাবার খেলে কত শরীরে ক্ষতি হয়? কখনো কখনো তুমি খেলে ঠিক আছে, কিন্তু রোজ রোজ বাইরের খাবার খেলে শরীরের জন্য ক্ষতিকারক। আরে কিচ্ছু হয় না, আর আজ অব্দি আমার বাড়ির লোক কোনোদিন আমাকে আটকায়নি, আপনারা কে আমাকে আটকাবার? সাথে এই কথা বলতে না বলতেই ওর পেটে খুব জোরে যন্ত্রণা শুরু হয়। তখন রোহানা ওখানে চলে আসে আর সবাই মিলে ওকে নিয়ে হাসপাতালে যায়। দেখুন, এনার পেটে ইনফেকশন হয়ে গেছে, মনে হচ্ছে ইনি প্রচুর বাইরের খাবার খান। ওনার অপারেশন করতে হবে। কোনো জিনিসই অতিরিক্ত মাত্রায় কতটা ক্ষতিকারক হতে পারে তা নিশ্চয়ই এনার অবস্থা দেখেই আপনারা বুঝতে পারছেন। এনার অবস্থা খুবই ক্রিটিক্যাল। সঠিক সময়ে অপারেশন করায় সাথীর জীবন তো বেঁচে যায়, কিন্তু ও বুঝতে পারে যে আর বেশি কিছুদিন ঠেলার খাবার খেলে ওর মৃত্যু নিশ্চিত ছিল। বাবা, আজকে তুমি না গরম গরম ফুচকা বানিয়ে রেখো। আজ সন্ধেবেলা সৌমিও আসবে তোমার হাতে ফুচকা খেতে। হ্যাঁ হ্যাঁ মা, আজকে বিকেলবেলা কলেজ থেকে ফেরার পথে তোমরা আমার ঠেলাতে এসো, আমি তোমাদের গরম গরম ফুচকা বানিয়ে খাওয়াবো। ঠিক আছে মা? আমার প্রিয় বাবা। এরপরে রিনা খুশি মনে বাসে করে কলেজে চলে গেল। কলেজে যখন সৌমিকে এই কথা বলল, ও খুব খুশি হলো। হ্যাঁ রে, হরি কাকার হাতের গরম গরম ফুচকা আমার খুব প্রিয়। গরম গরম ফুচকা সে তো আমিও খাবো, আমার প্রিয় খাবার। আমিও যাব তোদের সাথে। ঠিক আছে, তাহলে তোরা দুজনই যাবি। সন্ধেবেলায় রিনা তার 2 বান্ধবীকে নিয়ে বাবার ঠেলাতে চলে আসে। হরি বাজারের মধ্যে গরম গরম ফুচকা বিক্রি করত। এরকম ফুচকা শহরের আর কেউ বিক্রি করত না, সেজন্য আলাদা নাম জেনে সবাই ওর ঠেলাতে ফুচকা খেতে আসত। ধীরে ধীরে রিনাও বাবার কাছ থেকে গরম গরম ফুচকা বানানো শিখে যায়। এইভাবেই সময় কাটতে থাকে। কলেজ শেষ করে 2 ধনী বান্ধবী হায়ার স্টাডিজের জন্য ব্যাঙ্গালোরে চলে যায়। আর এইদিকে রিনার বাবার শরীর ভালো থাকে না, আর তাই এখন রিনাই নিজের বাবার কাজটা সামলাতো। সে সারাদিন এদিক ওদিকে ঠেলা নিয়ে ফুচকা বিক্রি করতে থাকত, আর গরম গরম ফুচকা বানিয়ে তার ঠেলায় আসা গ্রাহকদের খেতে দিত। আসুন আসুন, গরম গরম ফুচকা খান, একবার খেলে বারে বারে চাইবেন। আসুন আসুন, তাড়াতাড়ি আসুন আর খেয়ে যান গরম গরম ফুচকা। এইভাবেই কিছু বছর কেটে গেলে নিধি আর সৌমির 2 আপন ভাইয়ের সাথে বিয়ে হয়ে যায়। ওদের স্বামীরা ধনী হওয়ার সাথে ওদেরও খুব খেয়াল রাখতো। এদিকে রিনার নিজের 2 বান্ধবীর কথা মাঝে মধ্যেই মনে পড়তো, কিন্তু ওদের ফোন নাম্বার রিনার কাছে ছিল না, তাই সে কন্ট্যাক্টও করতে পারত না। কিছুদিন পরে রিনাও তার বাবার চিকিৎসার জন্য দিল্লিতে চলে আসে, আর একটা বস্তিতে থেকে মা বাবার খেয়াল রাখার সাথে সাথে ফুচকা বিক্রির কাজটাও করে যেতে লাগলো। এদিকে নিধি আর সৌমির হাজবেন্ডদের পোস্টিংও দিল্লিতে হয়ে যায়। তারপরে একদিন, সৌমি চলো, আজ তোমাদের সবাইকে আমি ফুচকা খাবো। তোমরা তো জানোই যে দিল্লি তার খাবারের জন্যই বিখ্যাত। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো ভালোই হবে, সবাই যাব। তারপরে ওরা সবাই সুখিরামের ফুচকা খেতে খান মার্কেটে যায়। আর সুখিরামের ফুচকা খেয়ে সৌমি বলে, দেখ এখানকার ফুচকা আমার একদম ভালো লাগেনি। আরে সৌমি, আরো কটা খেয়ে দেখো না।
হ্যাঁ, সৌমি ঠিকই বলছে। এই ফুচকায় ওই স্বাদ নেই। আমরা আর খাবো না। ফুচকা তো আমাদের হরি কাকা আর বান্ধবী রিনা বানাতো। জানি না এখন ওরা কোথায় আছে। কি জানি তোমরা কি সব বলছো, খেতে তো ভালোই, আমি আর এক প্লেট খাবো। এইভাবেই কিছুদিন কেটে গেলে একদিন, জানি না রে নিধি, রিনা কোথায় আছে, কেমন আছে। কলেজের পর তো ওর সাথে আর দেখাই হলো না। হ্যাঁ রে, আমারও ওর কথা খুব মনে পড়ে। একবার যখন কানপুরে কাজিনের বিয়েতে গেছিলাম তখন ওর বাড়িতে গেছিলাম, কিন্তু বাড়িতে তালা দেওয়া ছিল। ইস, যদি একবার ওর সাথে দেখা হতো না। এর কিছুদিন পর অঙ্কিত সৌমিকে বলল, সৌমি, কাল আমাদের অফিসের এক ক্লায়েন্টের বিয়ে আছে, তোমাদের সবাইকেও যেতে হবে। হ্যাঁ, তোমরা সবাই তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আর মা আর প্রীতিও আমাদের সাথে যাবে, ও বারবার করে বলেছে। ঠিক আছে, আমরা সবাই রেডি থাকবো। আর নিধি, তুই ওই বিউটিশিয়ানকে ফোন করতো, এক্ষুনি কর। ঠিক আছে, আমি আজকেই ফোন করে দিচ্ছি। পরের দিন সবাই বিয়ের জন্য রেডি হয়ে চলে যায়। ওইটা অনেক বড় পার্টি ছিল, আর ওখানে খাবারের নানা রকম স্টল ছিল। ওরা দাঁড়িয়েছিল, তখনই ওদের ননদ প্রীতি এলো। নিধি বৌদি, সৌমি বৌদি, তোমরা এখানকার ফুচকাটা একবার খেয়ে দেখো। সত্যি বলছি, জীবনে এরকম ফুচকা খাওনি। আরে না প্রীতি, আমরা খাবো না। ও ঠিকই বলছে বৌমা, তুমি একবার এখানকার ফুচকা খেয়ে দেখো, তোমার বান্ধবীর ওই ফুচকার কথা ভুলে যাবে, যার প্রশংসা তোমরা সারাদিন করতে থাকো। এরপর নিধি আর সৌমি ওই ফুচকাওয়ালার কাছে গিয়ে গরম গরম ফুচকা খায় আর খেয়ে বলে, আরে এই গরম গরম ফুচকার স্বাদ ঠিক রিনা আর তার বাবার হাতের মতো না। ও ভাই, এই ফুচকা কে বানিয়েছে? ম্যাডাম, এটা তো ভিতরে একজন মহিলা বানাচ্ছে আর আমরা বাইরে দিচ্ছি। আরে এটা তো সেই ফুচকা, তাড়াতাড়ি চল সৌমি। ওরা তাড়াতাড়ি ভেতরে গিয়ে দেখে যে রিনা গরম গরম ফুচকা ভাজছে। ওদেরকে দেখে রিনা খুব খুশি হয়। সৌমি, নিধি, তোরা এখানে? তোদের বিয়ে হয়ে গেছে, কি সুন্দর লাগছে রে। এসব বাদ দে, আগে আয়, তোকে জড়িয়ে ধরি। এদিকে আয়। কি রে রিনা, তোর এই অবস্থা কেন? এত পড়াশুনো করেও তুই এইসব কাজ করছিস, বিয়েতে ফুচকা বানাচ্ছিস? কি আর বলবো তোদেরকে, আমি নিজেই জানি না এই গরিবের ভাগ্যে ভগবান আর কি কি দুঃখ রেখেছে। কলেজ শেষ হওয়ার পর বাবার হঠাৎ শরীর খারাপ হয়ে যায়, আর তখন থেকেই আমি ফুচকা বিক্রি করে সংসার চালাচ্ছি। বাবার ট্রিটমেন্টের জন্য বাবাকে দিল্লিতে নিয়ে আসি, কিন্তু এখানেই ওনার মৃত্যু হয়। নিজেকে সামলান, উনি আর কোনোদিনও ফিরবেন না। আসলে ওনার ফুসফুসে ক্যান্সার হয়েছিল। সামলান নিজেকে। এরপর নিজেকে সামলে রিনা নিজের বাবার দাহকার্য সম্পন্ন করল। আর বাবা মারা যাওয়ার শোকে মাও অসুস্থ হয়ে বিছানা নিয়ে নেয়। তারপর একদিন, মারে, আমি ছাড়া তোর আর এই পৃথিবীতে কেউই নেই, তাই একবার তোর বিয়েটা দিতে পারলে আমি নিশ্চিন্ত হয়ে মরতে পারতাম। না মা, আমি বড় থেকে বড় হাসপাতালে তোমার ট্রিটমেন্ট করাবো। এরপর রিনা দিনরাত পরিশ্রম করে তার সমস্ত জমানো টাকা দিয়ে মায়ের ট্রিটমেন্ট করালো। সাথে কিছু টাকা ধার নিল, কিন্তু সেটাও শেষ হয়ে গেল। তা সত্ত্বেও ও নিজের মাকে বাঁচাতে পারল না। তুমি আমাকে ছেড়ে চলে গেলে মা, আমি এখন কার ভরসায় বাঁচবো? এখন আমি বাড়িতে খেটে খুটে ফিরলে কে আমার মাথায় ভালোবেসে হাত বোলাবে মা? আর ওই দিন থেকেই আমি দিল্লির পথে পথে গরম ফুচকা বিক্রি করতে থাকি আর বিয়ের অর্ডারগুলো নিতে থাকি। এই হলো আমার কাহিনী। রিনা, তুই আর কাঁদিস না। আজ থেকে তুই আর একা নোস, তোর সাথে তোর এই দুই বান্ধবী আছে, বুঝলি বোন? চল প্রথমে আমাদের শ্বশুরবাড়ির লোকেদের সাথে আলাপ করাই। ওরা দুজনে রিনাকে শ্বশুরবাড়ির লোকেদের সাথে আলাপ করায় আর সব কথা খুলে বলে। এরপর ওরা রিনাকে ওদের বাড়িতেই থাকতে একটা ঘর দেয়, আর তার সাথে গরম ফুচকা বিক্রি করার জন্য একটা বড় দোকানও করে দেয়। আর এতে ওর এত ভালো ব্যবসা হয় যে কিছুদিনের মধ্যে ও নিজের একটা রেস্টুরেন্ট খুলে নেয়। আর এর কিছুদিন পরে অঙ্কিতের এক বন্ধুর রিনাকে পছন্দ হয়ে যায়, আর ওরা বিয়ে করে নেয়, আর সুখে ওরা জীবন কাটাতে থাকে। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।